নমস্কার। আজকের প্রতিবেদনে আমরা গল্প পাঠ করব ঠাকুমার ঝুলি। ছোটবেলা থেকে আমরা অনেক ঠাকুমার ঝুলির গল্প পড়েছি বা পড়তে শুনেছি। তো আজকে যে গল্পটি আপনাদেরকে পাঠ করে শোনাবো গপ্পসপ্পর তরফ থেকে, সেটা হচ্ছে চুনির জন্ম। শুরু করছি। এক রাজা ছিলেন। রানী আর 4 ছেলে রেখে অকালে তিনি মারা গেলেন। ছোট রাজপুত্রকে রানী বেজায় ভালোবাসতেন। তাকেই সবচাইতে ভালো পোশাক, ভালো ঘোড়া, ভালো খাবার, ভালো আসবাবপত্র দিতেন। ফলে অন্য 3 রাজপুত্র হিংসায় জ্বলে যেতেন। শেষে আর সইতে না পেরে তারা একজোট হয়ে মায়ের আর ছোট ভাইয়ের আলাদা বাড়িতে থাকার ব্যবস্থা করে নিজের রাজ্য পরিচালনার ভার নিলেন। এদিকে বড় বেশি আহ্লাদ পাবার ফলে ছোট রাজপুত্রের ভারী মেজাজ। কারো কথা শুনতেন না, মায়েরও না। সব বিষয়ে মনমর্জি করতেন। একদিন তিনি মায়ের সঙ্গে নদীতে স্নান করতে গেলেন। গিয়ে দেখলেন মস্ত এক নৌকা নোঙর ফেলেছে, কিন্তু পাটাতনে কোনো মাঝি মল্লা নেই। রাজপুত্র গিয়ে সেই নৌকায় উঠে মাকে ডেকে বললেন, তুমিও এসো। মা বললেন, নেমে এসো বাছা, অন্য লোকের নৌকাতে বিনা অনুমতিতে কি চড়তে আছে? রাজপুত্র কোনো কথা কানে তুললেন না। বললেন, না মা, আমি নামবো না। আমি বিদেশ ভ্রমণে যাব। তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তো উঠে এসো, নইলে এই আমি নৌকো নিয়ে রওনা হলাম। রানী ব্যাকুল হয়ে কাকুতি মিনতি করতে লাগলেন। এমন কাজ করো না বাবা, এই মুহূর্তে নেমে এসো, নইলে কে জানে কি অকল্যাণ হবে। রাজপুত্র মায়ের কথা না শুনে নোঙর তুলতে আরম্ভ করে দিলেন। তখন মা আর কি করেন, ছুটে গিয়ে নৌকোয় উঠলেন। ঠিক সেই মুহূর্তে নৌকা দুলে উঠল। তারপর স্রোতের টানে তীরের মতো ছুটে চলল। ছুটেই চলল সে নৌকো। সমুদ্রে পৌঁছানোর আগে আর থামল না। সমুদ্রের বুকের মধ্যে দিয়ে নৌকো তীর থেকে অনেক দূরে পৌঁছে গেল। সেই জায়গা থেকে তীর দেখা যায় না, আর সেখানে এলো ঘূর্ণিজল। সেই ঘূর্ণিজলের মস্ত বড় বড় চুনি ভাসছিল। এত বড় বড় চুনি কেউ কখনো চোখে দেখেনি। এক একটার দাম হবে 7 রাজার ধনের সমান। রাজপুত্র নৌকো থেকে ঝুঁকে সেই রকম গোটা 6 চুনি নৌকোয় তুললেন। রানী বললেন, বাবা, ওই লাল গোলাগুলো নৌকায় তুলো না। ওগুলো নিশ্চয় অন্য লোকের সম্পত্তি। জাহাজডুবি হয়ে জলে পড়েছে। শেষটা না আমাদের চুরির দায় ধরে। মা বারবার এই ধরনের কথা বলতে রাজপুত্র একটি পাথর কাপড়ের চোপড়ের মধ্যে লুকিয়ে রেখে বাকি সব জলে ফেলে দিলেন। এরপর নৌকো ভাসতে ভাসতে তীরের কাছে পৌঁছল। সেখানে এক বন্দর। রাজপুত্র সেই বন্দরে নৌকোর নোঙর ফেললেন। বন্দরটি নেহাত ছোট ছিল না, বরং বেশ বড় শহর, এক মস্ত রাজার রাজধানী। রাজবাড়ির কাছেই একটা কুঁড়েঘর ভাড়া করে রানী আর রাজপুত্র আশ্রয় নিলেন। রাজপুত্রের বয়স ছিল না তেমন, তখনও গুলি খেলার শখ ছিল। রাজবাড়ির ছেলেরা যখন প্রাসাদের সামনে চালাতে এসে গুলি খেলতে আরম্ভ করলো, রাজপুত্র গিয়ে তাদের সঙ্গে খেলায় যোগ দিলেন। তার তো আর গুলি টুলি ছিল না, কাজেই সেই আশ্চর্য লাল পাথর দিয়েই খেলতে লাগলেন। কিন্তু পাথরটা ছিল এমনই শক্ত যে যে গুলির সঙ্গেই ধাক্কা খায় সেই গুলি ভেঙে চুরমার হয়ে যেত। এদিকে রাজকুমারী দোতলার ঝোলা বারান্দা থেকে ছেলেদের খেলা দেখছিলেন। যেই তার চোখে পড়ল কে এক অচেনা ছেলের হাতে আশ্চর্য এক লাল গুলি, অমনি তার বেজায় লোভ হলো। রাজকুমারী গিয়ে রাজাকে বললেন, বাবা, একটা রাস্তার ছেলের হাতে দেখলাম চমৎকার ঝকঝকে একটা লাল গুলি। ওই গুলি আমার চাই, নইলে আমি উপোস করে মরব। রাজা আর কি করেন, অনুচরদের বললেন ওই ছেলেটিকে ধরে আনতে। ছেলেকে ধরে আনা হলো। তার হাতে অত বড় উজ্জ্বল চুনি দেখে রাজা আশ্চর্য হয়ে গেলেন। এরকম তো তিনি কখনো কোথাও দেখেননি। পৃথিবীর কোনো রাজার ঘরে এমন রত্ন আছে বলেও তার মনে হলো না। রাজা ছেলেটাকে জিজ্ঞেস করলো, এত রত্ন তুমি কোথায় পেলে? রাজপুত্র বললেন, সমুদ্র থেকে তুলে এনেছি। রাজা বললেন, ওই রত্ন আমাকে দাও, আমি তোমাকে 1000 টাকা দেব। রাজপুত্র রত্নের দাম জানতেন না। তিনি খুশি হয়ে রত্নটি দিয়ে দিলেন। টাকাগুলো নিয়ে মাকে দিতেই মায়ের বেজায় ভয় হলো। ছেলে কোনো বড় লোকের বাড়ি থেকে টাকা চুরি করে আনেনি তো? তারপর যখন রাজপুত্র বললেন যে সমুদ্র থেকে কুড়িয়ে পাওয়া সেই লাল গুলিটার বদলে রাজা এতগুলো টাকা দিয়েছেন, তখন রানী নিশ্চিন্ত হলেন। এদিকে রাজকুমারী রত্ন পেয়ে সেটিকে চুলে পড়ে তার পোষা সুখ পাখিকে জিজ্ঞেস করলেন, ওরে,
আমার আদরের পাখি বল দেখিনি, রত্ন পরে আমাকে কেমন সুন্দর দেখাচ্ছে। সুখ পাখি নাক ছিটকে বলল, সুন্দর বলে এ কি কদাকার দেখাচ্ছে? কোন রাজকন্যা মাত্র একটা রত্ন পরে শুনি? দুটি হলে বুঝতাম। সুখের মুখে এমন তাচ্ছিল্যের কথা শুনে লজ্জায় অপমানে রাজকুমারী গোঁসা ঘরে খিল দিলেন। খেলেন দিলেন না। রাজা যখন শুনলেন তার আহ্লাদী মেয়ে গোঁসা ঘরে খিল দিয়েছে, ব্যস্ত হয়ে তিনি দরজার বাইরে থেকে ডেকে বললেন, কি হয়েছে মা, তোমার কিসের দুঃখ? রাজকুমারী বললেন, বাবা, আমাকে ওই রকম আরেকটা লাল পাথর এনে না দিলে আমি আত্মহত্যা করব। তাই শুনে দুর্ভাবনায় অস্থির হয়ে রাজা ভাবতে বসলেন অমন রত্ন আরেকটি কোথায় পাওয়া যাবে। দুনিয়াতে ওর জুড়ি আছে কি না সে বিষয়েও তার কোনো ভাবনা ছিল না। তবু যে ছেলেটার কাছে ওই রত্নটি পাওয়া গেছিল তাকে ধরে আনতে লোক পাঠালেন। সে এলো। রাজা বললেন, ওই রকম আরেকটি মণি আছে তোমার কাছে? রাজপুত্র বললেন, না মহারাজ, আমার কাছে নেই বটে, কিন্তু আপনি যদি চান আমি অনেক এনে দিতে পারি। এখান থেকে অনেক দূরে সমুদ্রে এক ঘূর্ণিজল আছে, তার মধ্যে ওই রত্ন পাওয়া যায়। বলেন তো আমি গিয়ে নিয়ে আসতে পারি। রাজা তার কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, আরেকটি এনে দিলে তোমাকে প্রচুর পুরস্কার দেব। রাজপুত্র বাড়ি গিয়ে মাকে বললেন রাজার জন্যে আরও কিছু রত্ন সংগ্রহ করতে তিনি সমুদ্রে যাত্রা করবেন। মা ভয় ভাবনায় কাতর হয়ে তাকে বারবার বারণ করে বললেন, কিন্তু রাজপুত্রের আগেকার সেই মেজাজ মর্জি, বয়সের সঙ্গে মনের জোর আর সংকল্পের দৃঢ়তা দাঁড়িয়ে গেছিল। মাকে বুঝিয়ে তিনি তার সেই পুরনো নৌকায় চড়ে একটা সমুদ্রে পাড়ি দিলেন। অনেক দিন পরে সেই ঘূর্ণিজলের জায়গাতে রাজপুত্র পৌঁছলেন। এবার তার বেজায় কৌতূহল হলো মণিগুলো কোথা থেকে আসে দেখবেন বলে। সাহসে সাহসে ভর করে ঘূর্ণিজলের মাঝখানে পৌঁছে দেখেন সমুদ্রের তলা পর্যন্ত জলের মধ্যে যেন একটা সুড়ঙ্গ। ঘূর্ণিজলে নৌকা ভাসিয়ে রাজপুত্র তার মধ্যে ঝাঁপ দিলেন। সমুদ্রের তলায় পৌঁছে দেখেন সামনে এক চমৎকার প্রাসাদ। রাজপুত্র সেই প্রাসাদে ঢুকলেন। প্রাসাদের মাঝখানে বিশাল এক সভাঘর। সেই সভাঘরে ঠিক শিব ঠাকুরের মতো দেখতে কে একজন চোখ বুজে বোধহয় ধ্যানে বসেছেন। শিব ঠাকুরের মাথার ওপরে একটা তাক, সেই তাকে অপূর্ব সুন্দরী কন্যা শুয়ে আছেন। তার কাছে গিয়ে রাজপুত্র শিউরে উঠে দেখলেন ওই কন্যাটির মাথাটি তার ধর থেকে আলাদা করা। কাটা মাথা থেকে রক্তের স্রোত শিব ঠাকুরের জটায় পড়ে, লাল রত্ন হয়ে সমুদ্রের জলে ভেসে যাচ্ছে। একটু পরে রাজপুত্র লক্ষ্য করলেন কাটা মুন্ডুর পাশে একটি রূপোর কাঠি আর একটি সোনার কাঠি রয়েছে। সেই দুটি তুলে নিতে গিয়ে সোনার কাঠিটি কেমন করে হাত ফসকে কাটা মাথার উপরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে মাথাটা ধরের সঙ্গে জুড়ে গেল। কন্যা অমনি উঠে বসলেন। সামনে একজন জ্যান্ত মানুষ দেখে আশ্চর্য হয়ে কন্যা বললেন, তুমি কে, এখানে কি করে এলে? রাজপুত্র তাকে তার নানান অভিজ্ঞতার কথা বললেন। তখন কন্যা বললেন, হায় হায়, কেন এলে? এখনই চলে যাও। ঠাকুরের ধ্যান ভাঙলে তোমার দিকে একবারটি চেয়ে দেখলেই তুমি ভস্ম হয়ে যাবে। রাজপুত্র বললেন, তাহলে তুমিও চলো, দুজনে একসঙ্গেই যাই। ওই মেয়েটিকে দেখেই তিনি ভালোবেসে ফেলেছিলেন। মেয়েটিরও তাকে ভালো লেগে গেছিল। তখন দুজনে পা টিপে টিপে ওই ঘর থেকে বেরিয়ে জলের সুড়ঙ্গ দিয়ে সমুদ্রের ওপরে এলেন। নৌকো তখনও ঘূর্ণিজলের স্রোতে ঘুরছিল। চারদিকে মণি ভেসে বেড়াচ্ছিল। তারা নৌকো ভরে সেগুলো সংগ্রহ করে সঙ্গে নিলেন। তারপর তারা নৌকো ভাসিয়ে দিলেন। নিরাপদে তীরে পৌঁছে যখন রাজপুত্র কন্যাকে নিয়ে মায়ের কাছে দাঁড়ালেন, রানীর সে কি আনন্দ! পরদিন ভোরে একটি রূপোর পাত্রে রত্ন ভরে রাজপুত্র রাজার কাছে পাঠিয়ে দিলেন। রাজা যেমন খুশি তেমনই বিস্মিত। রাজকুমারী বলে বসলেন, যে আমাকে এমন সুন্দর উপহার দিয়েছে আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। রাজপুত্র সেই কথা শুনে বললেন, আমার যে মনের মতো বউ ঠিক করা আছে, তবে আপনাদের যদি খুব ইচ্ছা থাকে না হয় আরেকটি বিয়ে করব। তারপর সাগরতলার কন্যা আর রাজকুমারীকে বিয়ে করে রাজপুত্র দীর্ঘকাল সুখে কাটিয়ে নাতি নাতনির মুখ দেখে স্বর্গে গেলেন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়ল। নমস্কার।